লিওনেল মেসি চোটের জন্য নেই, অবসরে গেছেন আনহেল ডি মারিয়াও। আর্জেন্টিনার জন্য বাছাই পর্বে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে দুইটি ম্যাচ আসলে তাদের নতুন যুগের একটি শুরুই বলা যায়। সেই শুরুতে কেমন করলো আর্জেন্টিনা? চিলিকে হারিয়েছে, কিন্তু কলম্বিয়ার কাছে আর্জেন্টিনা হেরে গেছে। তারপরও এই দুই ম্যাচ নিয়ে আর্জেন্টিনার যত প্রাপ্তি এবং অপ্রাপ্তি সব কিছু নিয়ে আজকে বাছাই পর্বে আর্জেন্টিনা পারফরমেন্সের অ্যানালাইসিস করব আমি, অমলান মোস্তাকিম হোসেন, আপনাদের সামনে। প্রথমেই আমরা দক্ষিণ আমেরিকার এই মুহূর্তে পয়েন্ট টেবিলটা যদি দেখি, একটা বিষয় মোটামুটি পরিষ্কার, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা সবার উপরে আছে বাছাই পর্বে। আমরা জানি 2026 বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা থেকে 6টি দল সরাসরি খেলবে। আর্জেন্টিনা সর্বশেষ ম্যাচটি হারলেও তারা এই মুহূর্তে পয়েন্ট তালিকার সবার উপরে, এবং নিশ্চিতভাবে না হলেও প্রায় বলে দেওয়া যায় বিশ্বকাপের দৌড়ে তারা খুব ভালো মতোই আছে, এবং বড় কোনো অঘটন না ঘটলে শীর্ষ 1 বা 2 বা 3-এর মধ্যে থেকে হয়তো আর্জেন্টিনা পরের বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করবে। কিন্তু আপনারা টেবিল থেকে যেটা বুঝতে পারছেন, প্রতিদ্বন্দ্বিতা খুবই জমজমাট। কলম্বিয়া আর্জেন্টিনার ঘাড়ের ওপরে একরকম নিঃশ্বাস ফেলছে, এবং এটা পরিষ্কার আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ করার মতো দল এই মুহূর্তে কলম্বিয়া বেশ ভালোভাবেই আছে। তার আগে আমরা জানি সর্বশেষ গত বছর নভেম্বরে আর্জেন্টিনা উরুগুয়ের কাছে হেরেছিল। গত 5 বছরে তারা হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলেছে। এই মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কোপা চ্যাম্পিয়নও তারা, যে হাতে গোনা কয়েকটি ম্যাচ হেরেছে। এর মধ্যে সর্বশেষ দুটি ম্যাচ লাতিন আমেরিকারই দুটি দল, যেটা বলছিলাম উরুগুয়ে, এবং সর্বশেষ কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার আমরা যদি পারফরমেন্সটা অ্যানালাইসিস করি, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দুই দলের পারফরমেন্সের যে স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছেন, তাতে দেখা যাচ্ছে বল পজিশন আর্জেন্টিনা কিছুটা এগিয়ে হয়তো, কিন্তু ওভারঅল গোলে অন টার্গেট শটে কলম্বিয়া 5টি, তারা বেশ কিছুটা এগিয়ে আছে এখানে আর্জেন্টিনার চেয়ে, এবং আর্জেন্টিনার চেয়ে কলম্বিয়া পরিষ্কার সুযোগ বেশি পেয়েছে। ম্যাচে স্কোরলাইন 2-1 বলে দিচ্ছে আর্জেন্টিনার জন্য আজকের রাতটা খুব একটা ভালো ছিল না। শুরুতে কলম্বিয়া একটি গোল দিয়ে 25 মিনিটে তাদের ডিফেন্ডার মস্কেরা কর্নার থেকে বল পাওয়ার পরে, কর্নার থেকে শর্ট কর্নারের পরে তিনি হেড করে গোল করে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা দারুণ একটা সুযোগ পেয়ে সমতায় আনে। হামেস রদ্রিগেজ বল হারিয়েছিলেন, তার কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে নিকো গঞ্জালেস, আর্জেন্টিনার জার্সি গায়ে, যিনি বেশ কিছুদিন ধরে নিয়মিত খেলছেন, তিনি দারুণ এক দৌড়ের পর কলম্বিয়া গোলকিপারকে পরাস্ত করে সমতায় ফেরেন, কিন্তু শেষ রক্ষা হয়নি আর্জেন্টিনার। 60 মিনিটে হামেস রদ্রিগেজের গোলে আবারও এগিয়ে যায় কলম্বিয়া। এই গোলটি নিয়ে হয়তো কিছুটা বিতর্ক থাকতে পারে, কারণ আর্জেন্টিনার যে প্লেয়ার নিকোলাস ওটামেন্ডি, তিনি ফাউল করেছিলেন কিনা সেটা পরিষ্কার বোঝা যায়নি। ভিআর লম্বা সময় দেখার পর শেষ পর্যন্ত পেনাল্টির পক্ষে রায় দেয়, এবং ম্যাচ শেষে লিওনেল স্ক্যালোনি, আর্জেন্টিনার কোচ, এটা নিয়ে তার অসন্তোষটা জানিয়েছেন, যে তিনি মনে করেন পেনাল্টিটির সিদ্ধান্তটা পুরোপুরি ঠিক ছিল, এবং আর্জেন্টিনাও এই পেনাল্টি নিয়ে কথা বলেছে। কিন্তু ওভারঅল আর্জেন্টিনা যেরকম সুযোগ ক্রিয়েট করা দরকার সেটা করতে পারেনি, এবং শুরুতে আমরা যেটা বলছিলাম মেসি এবং ডি মারিয়া না থাকায় আর্জেন্টিনার শেপটা কীরকম হবে সেটা পরিষ্কার বোঝা গেছে এই দুই ম্যাচ থেকে। আমরা এখন সেটাই বোঝার চেষ্টা করব। এই ছিল মোটামুটি কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ। আপনারা দেখতে পাচ্ছেন গোলপোস্টে এমি, রোমেরো এবং ওটামেন্ডি। লেফট ব্যাক পজিশনে আর্জেন্টিনাকে লিসান্দ্রো মার্টিনেজকে মেসশিপ লেফট ব্যাক হিসেবে খেলানো হয়েছে। তালিয়াফিকো ইনজোর্ড ছিলেন এবং আকুনিয়াকে স্ক্যালোনি খুব একটা প্রেফার করেননি, তাই এখানে লিসান্দ্রো খেলেছেন। এর ওপরে ডি পল, এনজো এবং পারেদেস। কালকের ম্যাচে একটা ইন্টারেস্টিং যে ব্যাপারটা ছিল, পারেদেসকে আমরা দেখেছি তিনি আসলে আর্জেন্টিনা দলে অন অ্যান্ড অফ খেলেছেন। ম্যাক এলিস্টার সবচেয়ে বেশি নিয়মিত এই পজিশনে খেলছেন, কিন্তু এই ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে কিছুটা সারপ্রাইজিংলি ম্যাক এলিস্টারকে শুরুর একাদশে নামানো হয়নি। হয়তো কলম্বিয়ার ফিজিক্যালিটির কথা চিন্তা করে স্ক্যালোনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু খুব বেশি কাজে এসেছে সেটা বলা যায় না। সেটার কারণ হচ্ছে পারেদেস, দিপল বা এনজো, এদের মধ্যে প্লেমেকার বা যে ডিপ লাইং প্লেমেকার ওরকম আসলে কেউ নেই। এনজোকে কিছুটা বলা যেতে পারে তিনি আসলে পুরোপুরি নাম্বার 10ও নন, তিনি 8 এবং 10 মাঝামাঝি হয়তো একটা পজিশনে খেলেন। কিন্তু ম্যাক এলিস্টারের অভাবটা আমার মনে হয় শুরুতে একটু টের পেয়েছে আর্জেন্টিনা। এবং ওপরে আলভারেজ, লতারো এবং নিকোর কথা আমরা আগে বলছিলাম, তিনি লেফট সাইডে খেলেছেন, এবং আলভারেজ রাইট সাইডে, এবং লতারো মার্টিনেজ, যিনি কোপা আমেরিকার আর্জেন্টিনার বেস্ট প্লেয়ার ছিলেন এবং এবারের ব্যালন ডি'ওরে দৌড়ে খুব ভালো মতো আছেন, তিনিও খেলেছেন কালকে স্টার্টিং 11-এ। কিন্তু কোপার ফর্মটা তিনি টেনে আনতে পারেনি বাছাই পর্বের এই দুই ম্যাচে। কালকের ম্যাচে তাকে সেরকমভাবে আসলে পরিষ্কার সুযোগ পেতে দেখা যায়নি, এবং মেসি এবং ডি মারিয়া না থাকায় আর্জেন্টিনার ক্রিয়েটিভিটির কিছুটা অভাব কলম্বিয়ার সঙ্গে দেখা গেছে। লতারো, আলভারেস
এই দুজনের কেমিস্ট্রিটা পুরোপুরি ঠিকমতো হয়নি এবং নিকো যদিও একটি গোল দিয়েছেন, কিন্তু আর্জেন্টিনার দলে তিনি এই গোলের বাইরে কলম্বিয়ার ম্যাচে কতটা কি করতে পেরেছেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের ব্যাপার। তাই সব কিছু মিলে যে আর্জেন্টিনার যে কেমিস্ট্রিটা স্ক্যালোনি দেখতে চেয়েছিলেন মেসি এবং ডি মারিয়া না থাকায়, সেটা হয়তো কলম্বিয়ার ম্যাচে দেখা যায়নি। তবে চিলির ম্যাচে আর্জেন্টিনা বেশ ভালো খেলেছে। চিলির ম্যাচে আমরা দেখেছি আলভারেজ দারুণ একটি গোল করেছেন এবং ডিবালাও বদলি থেকে নেমে গোল করেছেন। এই ম্যাচে ডিবালা শেষের দিকে নেমে সুযোগ পেয়েছিলেন, কিন্তু খুব বেশি কিছু করতে পারেননি। হয়তো স্ক্যালোনির ডিবালার মতো একজন নাম্বার 10 কে দরকার ছিল, যিনি এই ম্যাচে কিছুটা পার্থক্য করতে পারেন। আমরা কোপার ফাইনালেও দেখেছি কলম্বিয়া খুবই ফিজিক্যাল একটি টিম, দারুণ তারা প্রেস করে এবং তারা টেকনিক্যালিও বেশ ভালো একটা টিম। নিজেদের মাঠে কালকে যেখানে খেলা হয়েছে সেই মাঠে তাদের আবহাওয়া তাদের পক্ষে ছিল প্রচণ্ড গরম এবং প্রচুর আর্দ্রতা ছিল, যেখানে ভুগতে হয়েছে আর্জেন্টিনার খেলোয়াড়দের গরম এবং আর্দ্রতার জন্য। মাঠটি বেশ উচ্চতায় ছিল এবং কলম্বিয়া নিজেদের মাঠে খেলার পুরো সুবিধাটুকু এই ম্যাচে নিতে পেরেছে। কিন্তু আর্জেন্টিনার জন্য স্ক্যালোনি ম্যাচ শেষে যেটি বলেছেন, এই ম্যাচের হার নিয়ে তিনি অজুহাত দিতে চান না। তবে তিনি মনে করেন আর্জেন্টিনার একটি পয়েন্ট হয়তো প্রাপ্য ছিল, কারণ এই ম্যাচে যে ডিসিশনটি আর্জেন্টিনার বিপক্ষে গেছে সেটা নিয়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট নন। সব কিছু মিলে যেটা বলতে পারা যায়, আর্জেন্টিনার মেসি এবং ডি মারিয়া, হয়তো ডি মারিয়া আমরা জানি তিনি আর ব্যাক করছে না, তিনি অবসর নিয়েছেন, কিন্তু মেসিকে আর্জেন্টিনার যে এখনও খুব বেশি করে দরকার সেটা আরও একবার পরিষ্কার বোঝা গেল। কারণ আর্জেন্টিনার জন্য এখনও নাম্বার 10 বা 9 বা 11 পজিশনে যে প্লেয়ারগুলো আছেন তাদের বিকল্প হিসেবে, তারা মেসির বিকল্প হিসেবে নিজেদেরকে এখনও পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারেননি। এবং বড় দলের বিপক্ষে চিলির সঙ্গে আর্জেন্টিনা খুব ভালো খেললেও কলম্বিয়ার মতো বড় দল যারা এই বাছাই পর্বে এখনও অপরাজিত, তাদের বিপক্ষে আর্জেন্টিনার খেলা নিয়ে বেশ প্রশ্ন উঠে গেছে। এবং মেসির জন্য একটা বড় ব্যাপার, তিনি অনুশীলনে ফিরেছেন এবং পরের মাসে আর্জেন্টিনার আরও 2টি ম্যাচ আছে, বাছাই পর্বে আরও 2টি ম্যাচ। সেই 2টি ম্যাচে স্ক্যালোনি নিশ্চিতভাবে চাইবেন মেসিকে, সেটা একাদশে থেকে হোক অথবা বেঞ্চে থেকে হোক, যেভাবে হোক না কেন মেসিকে তিনি একাদশে চাইবেন, যাতে এই 2টি ম্যাচ জিতে আর্জেন্টিনা বিশ্বকাপে কোয়ালিফাই করার দৌড়ে প্রায় অনেকটাই এগিয়ে যায়।